বন্ধুরা, আমার বাবার বিরিয়ানির ব্যবসা আছে। তিনি প্রতিদিন ঠেলাগাড়িতে করে এক ডেক বিরিয়ানি নিয়ে যান এবং সেটি আধা ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়, কারণ সেই বিরিয়ানির নাম সবার মুখে মুখে। কিন্তু সবথেকে অবাক করার বিষয় হলো, আমরা কখনো আমাদের বাবার রান্না করা বিরিয়ানি খাইনি। আমার বাবার কাছে যখনই কোনো সুন্দরী মহিলা বিরিয়ানি কিনতে আসতেন, তখন আমার বাবা তাকে সেটা ফ্রিতেই দিয়ে দিতেন। আর যখন তিনি বেঁচে যাওয়া বিরিয়ানি নিয়ে বাড়িতে ফিরতেন, তখন মাকে সাবধান করে দিয়ে বলতেন বাড়ির কোনো মেয়ে যেন এই বিরিয়ানি না খায়। একদিন রাতের বেলা আমার খুব ক্ষুধা লেগেছিল, আর তাই আমি ফ্রিজ খুলে বিরিয়ানি খাই, কিন্তু সাথে সাথেই আমি মাথা ঘুরে পড়ে যাই। এরপর যখন জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে একটা অচেনা জায়গায় আবিষ্কার করলাম এবং চোখ খুলে আমি যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। বন্ধুরা, এই কাহিনীর পরবর্তী অংশ জানতে আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। এই ঘটনাটি একজন যুবক ভাই শেয়ার করেছেন। সেই যুবক ভাইয়ের মতো করে আপনাদেরকে বলি, তার আগে আপনারা যারা আমাদের এই ভিডিওতে এখনো লাইক করেননি, একটি লাইক করে দিন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করুন। তো আসুন কাহিনীটি শুরু করা যাক। আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমার বাবার বিরিয়ানি বিক্রির জন্য একটি ঠেলাগাড়ি ছিল। আমার বাবা প্রতিদিন সকালে বিরিয়ানি রান্না করে এক ডেক বিরিয়ানি সেই ঠেলাগাড়িতে করে নিয়ে যেতেন। আমার বাবার হাতে রান্না করা এই বিরিয়ানি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যেত, কারণ বাবার বিরিয়ানির সুনাম দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। আমি আমার জীবনের প্রথম থেকেই দেখতাম বাবা রোজ সকালে 1 ডেকসি বিরিয়ানি রান্না করতেন এবং ঠেলাগাড়ি করে নিয়ে যেতেন। আমি এসব কিছুর দিকে এত গভীরভাবে দৃষ্টিপাত করিনি, কারণ একদম ছোটবেলা থেকেই এই দৃশ্য দেখে বড় হচ্ছি। একদিন আমি কলেজ থেকে বাড়ি ফেরার পর জানতে পারি বাড়িতে কিছু রান্না হয়নি। তাই আমি মাকে বললাম, মা, বাসায় যেহেতু কিছু রান্না হয়নি, তাহলে আপনি বরং আমায় বিরিয়ানি খেতে দিন। সেদিন প্রথমবারের মতো আমার মাথায় খেয়াল আসলো যে আমরা কখনোই বাবার ওই ডেক্সি থেকে বিরিয়ানি খাইনি। তবে বাবাকে যদি কখনো বাসায় বিরিয়ানি রান্নার জন্য বলা হতো, তিনি আলাদা করেই আমাদের জন্য রান্না করে দিতেন এবং সেটি খেতেও বেশ সুস্বাদু হতো। কিন্তু কখনোই আমরা সেই ডেক্সি থেকে স্পেশাল বিরিয়ানি খাইনি। আমার এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল না, কিন্তু যেহেতু মা মানা করেছিলেন এবং বলেছিলেন তুমি এই ডেক্সির বিরিয়ানি খেতে পারবে না, তখন আমি বেশ অবাক হয়েছিলাম। যেই ডেক্সি থেকে বিরিয়ানি পুরো শহরের লোক খায়, সেই ডেক্সির বিরিয়ানি কিনা আমরা খেতে পারবো না। আমি যখন মাকে এর কারণ জিজ্ঞেস করলাম, তখন মা আমাকে বকাঝকা করে চুপ করিয়ে দিলেন এবং বললেন, এই খাবার তো ঠান্ডা হয়ে গেছে, আমি তোমাকে অন্য কিছু বানিয়ে দিচ্ছি। তৎক্ষণাৎ আমি চুপ করে গেলেও পরে আমার মাথায় আসলো যে এই ডেক্সিতে কি এমন আছে যা আমরা খেতে পারবো না। আমার মাথায় প্রশ্ন আসলো, আমার বাবা মা কি আমার কাছ থেকে এমন কিছু লুকাচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। এমন আরো অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগলো। এরপর থেকে আমি আমার বাবার দিকে নজর রাখা শুরু করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাবা সবসময় আমি ঘুম থেকে ওঠার আগেই সকালে রান্না সেরে ফেলতেন। আর যদি কখনো তার দুপুরে বিক্রির জন্য বের হতে হতো, তাহলে তিনি আমার কলেজে যাওয়ার পরে রান্না চড়াতেন। একদিন দুপুরে বাবা বিরিয়ানির ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, আর ঠিক সেদিন আমার কলেজে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আমি আমার বান্ধবীর বোরকা পরে আমার বাবার ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে যাই। আমি দেখতে চেয়েছিলাম এখানে এমন কি আছে যা আমার কাছ থেকে লুকানো হচ্ছিল। বাবার ঠেলাগাড়ির সামনে ইতিমধ্যে অনেক ভিড় জমে গেল। এরই মধ্যে আমি দেখতে পেলাম একজন অনেক সুন্দর দেখতে মহিলা বাবার কাছে এসে কিছু বললেন। বাবা কিছুক্ষণ চুপ থেকে তাকে 1 প্যাকেট বিরিয়ানি এগিয়ে দিলেন। মহিলাটি কোনো টাকা না দিয়েই বিরিয়ানি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আরো এক মহিলা এলেন এবং ঠিক একইভাবে বাবা তাকে বিনামূল্যে বিরিয়ানি দিয়ে পাঠিয়ে দিলেন। এই দৃশ্য দেখে আমি হয়রান হয়ে গেলাম। আমার মাথায় এটাই ঘটল, বাবা সুন্দর মহিলাদেরকে ফ্রিতে বিরিয়ানি বিতরণ করেন। আমি রাগে ফেটে পড়লাম। আমার মাথায় এটাই ঘুরল যে বাসায় এত সুন্দরী মেয়ে থাকতেও আমার বাবা সুন্দরী মহিলাদেরকে বিরিয়ানি দিয়ে দিচ্ছেন, তাও আবার ফ্রিতে। আর এমন বিরিয়ানি যা আমাদের বাসায় খেতে দেওয়া হয় না। আমার বাবা কি সত্যিই চরিত্রহীন, নাকি এই বিরিয়ানির মধ্যে অন্য কোনো জিনিস লুকিয়ে আছে? আমার মাও কি এসব কিছুর সাথে জড়িত? আমি এর পিছনের রহস্য বের করার জন্য মরিয়া হয়ে গেলাম। কিন্তু দিনের পর দিন কেটে গেল, তবু আমি এর রহস্য বের করতে পারলাম না। প্রতিদিন এই ঘটনা ঘটতে লাগলো।
আমার বাবা কোনোদিনই অবশিষ্ট বিরিয়ানি বাসায় নিয়ে আসতেন না, যা খেয়ে আমি বুঝতে পারবো যে এর ভিতরে রহস্য কি। আর আমার পক্ষেও প্রতিদিন বাবার ঠেলাগাড়ির সামনে দাঁড়ানো সম্ভব ছিল না। প্রথমত বাবা আমার কথা শুনলেই চিনতেন, আর দ্বিতীয়ত আমি প্রতিদিন কলেজ থেকে এভাবে তাড়াতাড়ি বের হতে পারতাম না। কিন্তু আমি যখনই বাবার ঠেলাগাড়ির সামনে যেতাম, আমি তখনই ওই 2-3 জন মহিলাকে দেখলাম যাদেরকে বাবা ফ্রিতে বিরিয়ানি ধরিয়ে দিতেন। কিন্তু সবচেয়ে হয়রান করা কথা হলো, বাবা ওই 2-3 প্যাকেট বিরিয়ানি আগে থেকেই তৈরি করে রাখতেন। তার মানে বাবা জানতেন যে ওই মহিলারা আসবে, আর তারা আসতেই বাবা তাদের সেটা ধরিয়ে দিবেন। আমি ভিতরে ভিতরে রাগে ফেটে পড়তাম। একদিন আমি সেই মহিলাগুলোর ভিতর থেকে একজন মহিলার পিছু গেলাম। ধীরে পায়ে তার পিছু নিতে নিতে গিয়ে দেখলাম যে তিনি একটি বিশাল বড় দালানের ভিতর ঢুকে গেলেন। মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার বাবার এই মহিলার সাথে কি সম্পর্ক যে এত বড় দালানের মালিক, আর এই মহিলার কি এমন প্রয়োজন যে এত দূর থেকে আমার বাবার কাছে গিয়ে বিরিয়ানি নিয়ে আসবে। আমি এসব চিন্তা করতে করতে বাড়ি ফিরে গেলাম এবং মায়ের সাথে মজার ছলে বললাম যে বাবার কি কোনো মহিলার সাথে সম্পর্ক আছে কিনা। মা আমাকে রেগে গিয়ে বললেন, নিজের বাবার সম্পর্কে কখনো এমন কথা বলবে না। তখন আমি ভাবলাম যে আমি মাকে বাবার ওই ঘটনা খুলে বলি, কিন্তু আমার কাছে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না যে আমি বাবার বিরুদ্ধে এমন কথা বলবো। একদিন বাবা সন্ধ্যায় সাজগোজ করে কোথাও যাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করায় তিনি বললেন তিনি তার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন। তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আপনি কোন এলাকায় যাবেন? কারণ আমার নিজেরও আমার বন্ধুর বাসায় যাওয়ার দরকার, তাই আপনি না হয় আমাকে আপনার সাথে নিয়ে যান। তারপর বাবা যে এলাকার কথা বললেন তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ বাবা যে এলাকার নাম বললেন এটা সেই এলাকা যেখানে সেই মহিলা থাকে। আমি তার পিছু নিয়েছিলাম। আমার মনের ভিতর অশান্তি শুরু হয়ে গেল। মন চাইছিল তখন বাবাকে বলতে যে আপনি এই বয়সে এসে অন্যের সাথে সম্পর্ক রাখেন, কিন্তু আমি চুপ করে থাকলাম আর বাবা সেখানে চলে গেলেন। এভাবে দিনকে দিন বাবার সাথে আমার সম্পর্ক খারাপ হতে লাগলো। তার প্রতি আমার ঘৃণা বাড়তে লাগলো। বাসায় এত সুন্দরী যুবতী নিয়ে থাকতেও তিনি বাইরে অন্য মহিলার সাথে সম্পর্ক করছেন। আর আমার মা কি এসব কিছুই জানেন না? একজন স্ত্রী তো তার স্বামীর চোখ দেখলেই বুঝতে পারে, তাহলে আমার মা কোনো কিছু বুঝতে পারছেন না। আমার সেই মহিলার উপর রাগ উঠত, যিনি কিনা বিরিয়ানির জন্য এত দূর থেকে আমার বাবার কাছে আসত, আর শুধু একটি বিরিয়ানির জন্য সে আমার বাবার সাথে সম্পর্ক করেছে। শুধু সেই মহিলাই না, আমার বাবার সাথে তো আরো অনেক মহিলার সম্পর্ক ছিল। আর আমি বোকার মতো ছোটবেলা থেকেই আমার বাবার দারিদ্রতা নিয়ে দুঃখ করতাম যে আমার বাবা কিভাবে আমাদের সংসার চালাবেন। কিন্তু আমার বাবা তো এদিকে মহিলাদেরকে ফ্রিতে বিরিয়ানি বিক্রি করেন, যেটার বিনিময়ে আমাদের সংসারে কিছু হলেও টাকা আসতো। তারপর বেঁচে যাওয়া বিরিয়ানি বাসায় নামালে মা সেটা ফ্রিজে তালা দিয়ে রেখে দিতেন, না নিজে খেতেন না আমাদেরকে খেতে দিতেন। এবার আমার মনের ভিতরে জেদ চেপে গেল যে আমাকে যে করেই হোক ওই বিরিয়ানি খেতে হবে। একদিন আমি আমার বান্ধবীকে বললাম যে ওই জায়গার বিরিয়ানি অনেক মজার। আমার ওই বান্ধবী জানতো না যে বিরিয়ানিওয়ালা আমার বাবা, তাই সে আমার জন্য বিরিয়ানি নিয়ে এলো। কিন্তু সেই বিরিয়ানি এত বেশি মজার হয়েছিল যে সে আমার জন্য আর একটু রাখলো না, বরং পুরোটাই খেয়ে নিল। যখন তাকে এর কারণ জিজ্ঞেস করলাম তখন সে বলল ওই বিরিয়ানির ভিতর এমন কিছু নেশা ছিল যে আমি ভুলেই গিয়েছিলাম যে তুমি নিজেই আমাকে ওই বিরিয়ানি আনতে বলেছিলে। সে কথাটা হেসে হেসে বললেও আমার মনে হয়েছিল সে সত্যি বলছে। তখন আমার মাথায় আসলো যে আমার বাবা কি তাহলে নেশা জাতীয় দ্রব্য মিশানো বিরিয়ানি শহরের মানুষকে খাওয়াচ্ছে? আর এই টাকা কি আদৌ হালাল? আমরা কি আদৌ আমাদের ছোটবেলা থেকে হালাল টাকায় বড় করেছেন? আমি আমার বাবার প্রতি এত বেশি ঘৃণা পোষণ করেছিলাম যে আমার মাথায় এটাই আসছিল যে এখন আমাকে প্রমাণ জোগাড় করতে হবে যে এই বিরিয়ানিতে নেশা জাতীয় দ্রব্য মেশানো আছে। আর আমার বাবাকে আমি আইনের আওতায় পাঠিয়ে দেব, যেন আমার বাবা তার প্রাপ্য সাজা পায়। আমার বাবার প্রতি রাগ এখানেও ছিল যে আমার বাবা কি আসলেই অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক ছিল যাদেরকে সে এই বিরিয়ানি খাওয়াচ্ছিল। আমার বাবা আর অন্য কোনো কাজ কেন করেন না? সবসময় কেন এই ঠেলাগাড়িতে করে বিরিয়ানি বিক্রি করেন? এক রাতে বাবা বাড়ি ফেরার পর বেঁচে যাওয়া বিরিয়ানি ফ্রিজে রেখে তালা মেরে দিলেন। কিন্তু রাতের বেলা যখন আমার ঘুম ভাঙল তখন আমি দেখলাম ফ্রিজের তালা খোলা। আমি সাথে সাথেই বিরিয়ানি গরম করে আমার প্লেটে নিয়ে খাওয়া শুরু করলাম।
বিরিয়ানি বলে এত বেশি মজা ছিল যে তার বর্ণনা করা যাবে না। খেতে খেতে কখন যে পুরোটা খেয়ে ফেলেছিলাম নিজেই খেয়াল করিনি। যখন খাওয়া শেষ হলো তখন উঠে দাঁড়াতে গেলেই আমার কেমন জানি মাথা ঘুরতে শুরু করলো। আমি রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতেই মাথা ঘুরে পড়ে গেলাম। যখন আমার চোখ খুলল তখন আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। তখন মাকে জিজ্ঞেস করলাম যে আমার কি হয়েছিল। তখন মা বললেন, আমরা তোমাকে রান্নাঘরের দরজার সামনে অজ্ঞান অবস্থায় পেয়েছি, তাই তোমাকে হাসপাতালে নিয়ে এসেছি। আমি মাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার কি বলেছেন? মা বললেন, ডাক্তার বলেছেন তুমি এমন কোন ঔষধ খেয়েছ যেটা খেয়ে তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছ। আমি বললাম, আমি তো শুধু বিরিয়ানি খেয়েছি। এই কথা শুনে মা আমাকে প্রচুর বকা দিলেন আর বললেন, তোমাকে এতবার মানা করার পরেও তুমি কেনই সেই বিরিয়ানি খেলে? কিন্তু আমি এবার আর দমে গেলাম না। আমি বললাম, যে বিরিয়ানি পুরো শহর খেতে পারে সেটা আমি কেন খেতে পারবো না? এবার আমার হাতে প্রমাণ এসে গেছে যে বাবা ওই বিরিয়ানিতে কিছু একটা মেশান আর সেই বিরিয়ানি পুরো শহরের মানুষকে খাওয়ান। এ কথা শুনে মা রেগে গেলেন এবং বকা দিয়ে বললেন, তুমি তোমার বাবাকে সন্দেহ করছো যে কিনা তোমাকে ছোটবেলা থেকেই আদর যত্ন করে বড় করেছেন। আর তুমি যদি এই কথা অন্য কাউকে বলো তাহলে সবাই তোমাকে তোমার উপর আত্মহত্যার কেস চাপিয়ে দিবে। এতক্ষণ তো আমরা ডাক্তারকে বুঝিয়েছিলাম যে তুমি কোনো ঔষধ খাওনি, বরং মাথা ব্যথার ঔষধের ওভারডোজ হয়ে গিয়েছিল বলে মাথা ঘুরে পড়ে গেছ। এখন যদি তুমি নিজেই এটা সবাইকে বলে বেড়াও তাহলে তুমি নিজেই ফেঁসে যাবে। মায়ের এই কথা শুনে আমি হয়রান হয়ে গেলাম। তার মানে আমার মা এতদিন ধরে বাবাকে তার প্রতিটি কাজে সাহায্য করেছিলেন। ধীরে ধীরে আমার মায়ের প্রতি ঘৃণা বেড়ে গেল। এখন আমি বাবার উপরেও গোপনে নজর রাখা শুরু করলাম। তারা যখন বিরিয়ানি রান্না করত তখন এমন কিছুই মেশাতেন না। তখন আমার মাথায় আসলো, যদি তারা বিরিয়ানিতে কিছু নাই মেশায় তাহলে বিরিয়ানিতে এমন কি ছিল যেটা খেয়েই আমি বেহুশ হয়ে গেলাম। আর বাকিরা যারা খায় তারাও যদি বেহুশ হয়ে যায় তাহলে প্রতিদিন কেন সেই বিরিয়ানি খাওয়ার জন্য ছুটে আসে? এরকম অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগলো। এবার আমি ঠিক করলাম ওই মহিলার সাথে গিয়ে দেখা করব যার পিছু নিয়েছিলাম। একদিন আমি বন্ধুর বাসায় যাওয়ার বাহানা করে ওই মহিলার বাসায় চলে গেলাম। যেহেতু আমি সেই বাড়ির মালিকের নাম জানতাম না তাই আমি সেই বাসার চাকরানিকে বললাম আমি এই বাসার মালিকের সাথে দেখা করব। তিনি আমাকে বসতে বলে ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর একজন আধুনিক দেখতে মহিলা এসে আমাকে আমার নাম জিজ্ঞেস করলেন। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ এটি সেই মহিলা না যে আমার বাবার কাছে গিয়ে বিরিয়ানি কিনেন। আমি সেদিন যার পিছু নিয়েছিলাম আমার মাথায় এখন চিন্তা ঢুকে গেল যে আমি একে আর কি বলবো। এ তো আমার বাবার কাছ থেকে বিরিয়ানি নেয় না। তবুও আমি সাহস করে তাকে সব সত্য কথা জানালাম। সবটা শুনে বাসার মালকিন আমাকে বললেন, যিনি প্রতিদিন বিরিয়ানি নিয়ে আসেন তিনি এই বাসার কাজের লোক। এ কথা শুনে আমি একদম নিশ্চিত হয়ে গেলাম যে ওই মহিলার সাথে আমার বাবার কিছু একটা সম্পর্ক আছে। আমি সেই মালকিনকে বললাম তাকে ডেকে দিতে। মালকিন আমাকে আর কোনো প্রশ্ন না করে সেই কাজের মহিলাকে ডেকে দিলেন। কাজের মহিলা আমার কাছে আসলে তাকে আমি একই প্রশ্ন করলাম। তখন তিনি বললেন, তোমার তার সাথে কি লেনদেন? আমি বিরিয়ানি নেই বা না নেই আমি বললাম, আপনি যার কাছ থেকে বিরিয়ানি নেন তিনি আমার বাবা। আপনাকে বলতেই হবে আপনি ওই বিরিয়ানি প্রতিদিন কেন নিয়ে আসেন। সেই কাজের লোক আমাকে তার সাথে ভিতরে যেতে বললেন। আমি ভিতরে যাওয়ার পর একজন বুজুর্গ মহিলাকে দেখতে পেলাম, যাকে দেখে মনে হলো তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। কাজের মহিলাটি বললেন, ইনি হলেন এই বাসার মালকিনের মা। আমি তার দেখভাল করার জন্য নিয়োজিত আছি। আমি প্রতিদিন তোমার বাবার রান্না করা বিরিয়ানি নিয়ে আসি, কারণ তার কাছে সেই বিরিয়ানি ভালো লাগে। এই মহিলা তোমার বাবার রান্না করা বিরিয়ানি ছাড়া আর কিছুই খায় না, এমনকি তার জন্য বরাদ্দকৃত ঔষধ পর্যন্ত সে খায় না। তাই আমি বিরিয়ানির ভিতরে ঔষধ মিশিয়ে তাকে খাইয়ে দেই। তোমার বাবা এখানে এসে তার সাথে দেখা করে এবং ঔষধ নিয়ে যায়, যেন গরম গরম বিরিয়ানিতে সেটি মিশিয়ে তাকে খেতে দেওয়া হয়। আর যেহেতু আমি প্রতিদিন তোমার বাবার কাছ থেকে বিরিয়ানি নিয়ে আসি তাই একদম মাসের শেষে সব টাকা দিয়ে দেই। তুমি একজন নেক অনেক ভালো মানুষের সন্তান হয়েও তার উপরে এভাবে সন্দেহ করছো? তোমার তো লজ্জা হওয়া উচিত। এসব কিছু শুনে আমার লজ্জায় মাথা নিচু হয়ে যায়, কিন্তু তবুও আমার মাথায় আরো অনেক প্রশ্ন করতে থাকে। আমার বাবা কি সেই ঔষধ মিশানো বিরিয়ানি বাকিদেরও খাওয়ান?
আর যদি শুধু তার খাবারই, তাহলে বেঁচে যাওয়া খাবারে এমন কি ছিল যেটা খেয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে এসব কিছুর উত্তর এখন আমি শুধু বাবার কাছ থেকেই পাবো। তাই আমি সোজা বাসায় চলে গিয়ে বাবাকে প্রশ্ন করলাম। প্রথমে বাবা এসব প্রশ্ন শুনে আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন। নিশ্চয়ই তিনি এভাবে কষ্ট পাচ্ছিলেন যে আমি তার সন্তান হওয়া সত্ত্বেও তাকে এভাবে সন্দেহ করেছিলাম। কিন্তু এরপর আমার বাবা চুপ করে আমাকে একটি বৃদ্ধা আশ্রমে নিয়ে গেলেন। সেখানকার মালকিনকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ তিনিও সেই মহিলা যিনি আমার বাবার কাছ থেকে ফ্রিতে বিরিয়ানি নিয়ে যেতেন। সেখানে এমন অনেক বুজুর্গ মহিলা ছিলেন যাদেরকে খাবারে ঔষধ মিশিয়ে খাইয়ে দেওয়া হতো এবং তারা কেউ বিরিয়ানি ছাড়া খেতেন না। আমি বুঝতে পারছিলাম না যে আমি আমার বাবার কাছে কিভাবে মাপ চাইব, কিন্তু তবুও আমার কাছে একটা বাকি প্রশ্ন রয়ে গেল। তাদের জন্য রান্না করা বিরিয়ানি কেন তাদেরকে খেতে দেওয়া হতো না? সেটার উত্তর বাবা আমাকে দিলেন। বাবা বললেন তার বিরিয়ানি এত বেশি নাম করা যে এটি বেশিরভাগ সময় বিক্রি হয়ে যেত, আর যদি কখনো বেঁচে যেত তাহলে অধিকাংশ ঔষধ মিশানো থাকত, যা বাবা পরের দিন আবারও দীপিকা স্বামীর মালিকের কাছে বিক্রি করতেন। সেদিন সেই বিরিয়ানি বাবা সেই বুজুর্গ নারীর জন্য বানিয়েছিলেন, তাই তাতে ঔষধ মেশানো ছিল। আর সেটি খেয়ে আমি সাথে সাথেই মাথা ঘুরে পড়ে যাই। এসব শুনে আমি আমার বাবা মায়ের কাছে গভীরভাবে ক্ষমা চাইলাম এবং বাবা মা দুজনেই আমাকে ক্ষমা করে দিলেন। আমি বুঝতে পারলাম যে কখনই একটা মানুষকে নিজের দৃষ্টিভঙ্গিতে দেখতে হয় না, বরং সবসময় দৃষ্টিভঙ্গি প্রশস্ত করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।